This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফাঁসির নির্দেশ শুনে না দমে আরো ঝাঁঝালো শেখ হাসিনা। ইউনূসকেই পাল্টা ফাঁসি দেবেন বলে তোপ দেখেছেন হাসিনা। হাসিনার কথায় উদ্বুদ্ধ কলকাতাবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তার আশাবাদী পরিস্থিতি বদলাবে। হাসিনার ফাঁসির আদেশের পরে ইউনূসের বিরুদ্ধে জনরোষ আরও বাড়বে বলে আশাবাদী আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি সায়ন্তর কাছ থেকে জানতে চাইব, সায়ন্ত, একদিকে ফাঁসির সাজা, অন্যদিকে পাল্টা হুমকি। এই মুহূর্তে তাহলে হুমকি পাল্টা হুমকির আবহে বাংলাদেশের সিনারিও কোন জায়গায় দাঁড়িয়ে? আরও একবার সে প্রশ্নই করব, ইউনূসের ভবিষ্যৎ কি, ইঙ্গিত কি কি সামনে আসছে? দেখো, শেখ হাসিনাকে যেভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে তাকে মূলত প্রহসনের বিচার বলে গোটা বিশ্বের একাধিক দেশের যারা প্রধান তারাও কিন্তু দাবি করেছে এবং গোটা বিশ্ববাসীও কিন্তু এটা মূলত প্রহসনের বিচার বলে দাবি করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে শেখ হাসিনা সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে মোহাম্মদ ইউনূস কি ফাঁসি দেবে, পাল্টা আমি মোহাম্মদ ইউনূসকে ফাঁসি দেবো। স্বাভাবিকভাবেই শেখ হাসিনার এই হুঁশিয়ারি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কারণ যেভাবে শেখ হাসিনা তার দলকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে এবং শেখ হাসিনাকে কোনো তার নিজের তরফে কোনো রকম আবেদন বা বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি আদালতে। এখানে দাঁড়িয়ে শেখ হাসিনার এই মন্তব্য, এই বক্তব্য যে আওয়ামী লীগের সমর্থক এবং কর্মীদের অনেকটাই অক্সিজেনের উৎসাহ দুটোই যোগাবে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। আর সেই কারণে কিন্তু যারা কলকাতায় রয়েছেন যেসব আওয়ামী লীগের নেতা বা নেতৃত্ব তারাও কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত এবং তারা কিন্তু একটা দিন দাবি করছেন শেখ হাসিনা যেটা বলেন সেটা কিন্তু তিনি করে থাকেন আর এটাও তিনি করবেন, এটাই তারা যথেষ্ট আশাবাদী। তবে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিও কিন্তু অন্য কথা বলছে। যেভাবে জামাত শিবির, বাংলাদেশের জাতীয় পার্টি, তারা যেভাবে ক্ষমতা ধরে রেখেছে বা ক্ষমতা ধরে রাখার দিকে এগোচ্ছে, তাতে আওয়ামী লীগ কতটা তাদের বেগ দিতে পারবে সেটা কিন্তু সময় বলবে। তবে আওয়ামী লীগকে যেহেতু ইলেকশনে দাঁড় করানোর জন্য, ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা না করানোর জন্য রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং রীতিমতো নিষিদ্ধ করা হয়েছে, তাতে আওয়ামী লীগ নির্বাচনে না দাঁড়িয়ে কতটা তাদের পক্ষে সমস্যা তৈরি করতে পারবে বা কতটা বাংলাদেশের আন্দোলনে সেটা কিন্তু সময় বলবে। অনেক ধন্যবাদ তোমার শান্ত। হাসিনার ফাঁসির সাজার পর প্রথমবার মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। ভারত সবসময় বাংলাদেশের পাশে থেকেছে, বাংলাদেশের প্রকৃত বন্ধু ভারত। শেখ হাসিনার জীবন বাঁচিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন সবকিছুই বেআইনি তখন প্রত্যার্পণ সম্ভব নয়, সাফ জানালেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। India has always been a good friend, and in the crisis, India essentially saved my mother's life. If she hadn't left Bangladesh, the militants, they had planned on killing her. So I'm eternally grateful to Prime Minister Modi's government for saving my mother's life. There was no due process whatsoever, and when there is such a case, extradition, no country is going to extradite when everything has been done illegally and without due process. So for extradition to happen, you have to have due process. They know very well how to handle this extradition request. I don't think the Indian government is going to respond to such an illegal request. I really don't have any opinion on that whatsoever because I have faith in the Indian democracy, in their belief in the rule of law. বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির সাজা ঘোষণা করেছে সে দেশের অপরাধ ট্রাইব্যুনাল। ফাঁসির সাজা ঘোষণার পর ভারতের প্রথম কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি আসাদুজ্জামান খান। TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার। কি বললেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আপনাকে স্বাগত TV9 বাংলায়। রায়টা শোনার পর দেখুন, এটা যে রায় দিবে আমরা জানি, কাজেই এটার প্রতিক্রিয়া কি হবে সেটাও বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষ এই রায় কোনোদিন মেনে নেবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণনেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, তিনি দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন, মানে বদলে দিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের মানুষ
মানে বঙ্গবন্ধুর স্বাধীনতা করে দিয়ে গিয়েছিলেন, তার ডাকে আমরা স্বাধীন হয়েছিলাম। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা দেশে একটা সুন্দর দেশে পরিণত হয়েছিল। তাকে আজকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হচ্ছে। এর আগেও তাকে 19 বার হত্যার চেষ্টা হয়েছিল। আপনারা দেখেন পার্টি অফিসের সামনে, আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বোমার পর বোমা গ্রেনেড মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, সেখানে অনেকেই শাহাদাত বরণ করেছিলেন। এই 19 বার চেষ্টার ব্যর্থ হয়েছে। তারা প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করা করছে। এই ছাত্ররা কিন্তু এর সঙ্গে জড়িত নয়। আমি সরাসরি প্রশ্ন করছি, আমি বলবো বাহিরের, অবশ্যই পাকিস্তানের মাধ্যমে আরো অনেকেই ছিল, সেইগুলো আমরা এখনো সঠিকভাবে বলতে পারবো না কে ছিল কে না ছিল। তবে পাকিস্তানকে আমরা দেখেছি একদম মানে সামনের কাতারে এসে এই ইসের সঙ্গে যোগ দিয়েছে। এই কাণ্ডের পরে 5ই আগস্টের পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সরকার যখন উপদেষ্টা পরিষদ ফর্ম হলো, তখনই পাকিস্তান সরকার থেকে বলা হলো তাদের 71-এর প্রতিশোধ নিয়েছে। তাহলে কোথায় দাঁড়ান? আজকে যদি তাকান, দেখেন বাংলাদেশের সমস্ত কিছু ডিসিশন পাকিস্তানি আর্মিরা দিচ্ছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, আর্মিদের যে গোয়েন্দা সংস্থা ISI তারা দিচ্ছে। এবং আমরা যে সমস্ত জঙ্গিদের আমরা আটক করে রেখেছিলাম, আমরা বিভিন্ন ভাবে তাদেরকে মানে কারাগারে বন্দি করেছিলাম, তাদেরকে তারা ছাড়িয়ে নিয়েছে। তারা এসে আবার শুরু করে দিয়েছে মানে সংগঠনগুলিকে আরো শক্তিশালী করার জন্য তারা শুরু করে দিয়েছে। ইতিহাস যে যুদ্ধের কথা বলে, সেখানে ভারতের একটা বিরাট অবদান, বিরাট ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশের জনগণের জন্য ছিল। ভারতের কাছ থেকে কি আশা করছেন এই মুহূর্তে? ভারত, আমি তো দেখেছি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ফেস টু ফেস যুদ্ধ করেছি। ধরা বেঁচে থাকতে, আমাদের জীবন থাকতে আমরা এই সহযোগিতা বলবো না। ভারত সরকারের কাছ থেকে চাইছেন কি? আর ভারত একটা শক্তিশালী দেশ। ভারত আমাদেরকে সবসময়, যখনই বাংলাদেশ কোনো একটা বিপদে পড়েছে, ভারত পাশে এসে দাঁড়িয়েছে। আমরা চাচ্ছি ভারতও যেন যে এই ধরনের একটা ডিপ্লোম্যাটিক আওয়াজ তুলে, একটা প্রেসার তুলে, একটা লাউড ভয়েস একটা তুলে, যে যা কিছু হচ্ছে অন্যায় হচ্ছে, একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা জঙ্গি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা যেন না হয়। শুধু কি পাকিস্তান, নাকি পাকিস্তানকে দিয়েও কেউ করাচ্ছে, বা পাকিস্তানের সঙ্গেও কেউ আছে বাংলাদেশে অরাজকতা তৈরি করার জন্য? আমেরিকা যে ইউনূস সাহেব নিজেই বলে আসছেন, এটা মেটিকুলাস প্ল্যান ছিল এবং দীর্ঘদিনের সেই প্ল্যান তিনি সাকসেসফুল হয়েছেন। এই সবগুলোর সঙ্গে তো একটা শক্তি ছিল। আমাদের দেশীয় যারা ছিল তারাও আজকে সামনে চলে আসছে, এবং বিদেশে যারা ছিল পাকিস্তান, তারাও সামনে চলে আসছে। আরো যারা আসছিল, এগুলি আপনারা আরো একটু অনুসন্ধান করলেই আপনারা টের পাবেন। শুধু এইটুকুই বলবো, সামনে যারা আসছে তাদের সন্দেহ আমি বলছি, যারা এখনো সামনে এসে পৌঁছে নাই তাদের কথা আমি নাই বললাম। আমি সরাসরি প্রশ্ন করব, দেশে ফেরার আশা রাখেন? জি, অবশ্যই। আমরা কি এখানে মানে ফিরে আশা করবো না? এটা কেমন কথা বললেন? আমাদের দেশের লোক জেগে উঠেছে, আমরা অবশ্যই আবার দেশে ফিরে যাব।